আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আমি নুরুন নবী। আজকের বই দ্য প্র্যাকটিক্যাল নেগোশিয়েশন হ্যান্ডবুক। বুঝতেই পারছেন, এটা নেগোশিয়েশনের উপর লেখা একটা বই এবং আমাদের নেগোশিয়েশনের যে স্কিল সেটাকে ডেভেলপ করতে হেল্প করবে। আমরা এর আগেও এরকম কিছু বই করেছি, যেমন একটা বই ছিল নেভার স্প্লিট দ্য ডিফারেন্স, এটাও নেগোশিয়েশনের উপর লেখা, এবং অন্যান্য আরও কিছু বইতে নেগোশিয়েশনের ব্যাপারগুলো এসছে। ওকে, বইটি একটি গেম চেঞ্জার। আমরা ভাবি নেগোশিয়েশন বা দরদাম শুধু ব্যবসায়ীর কাজ, কিন্তু আসলে আমরা প্রতিদিন এটা করছি। স্যালারি বাড়ানোর জন্য বসের সাথে, প্রজেক্টের ডেডলাইন নিয়ে কলিগের সাথে, এমনকি বাচ্চার সাথে টিভি দেখার সময় আমরা এটা করি। এই বইটি আমাদের শেখায় যে নেগোশিয়েশন কোনো যুদ্ধ নয়, এটি একটি কোলাবোরেশন বা সহযোগিতামূলক প্রশ্ন। ওকে, সহযোগিতামূলক প্রক্রিয়া, নট প্রশ্ন, সরি। অল রাইট, দ্য প্র্যাকটিক্যাল নেগোশিয়েশন হ্যান্ডবুক। বসকে স্যালারি বাড়ানোর কথা বলবেন, কিন্তু ভয়ে বলতে পারছেন না। অথবা ক্লায়েন্টকে বললেন 1,00,000 টাকা আর সে বলল 50,000। আপনি কি করবেন বুঝতে পারছেন না, না পেরে রাজি হয়ে গেলেন। চেনা চেনা লাগছে এই পরিস্থিতিগুলো? আমাদের সবার সাথে এটা হয়। আমরা নেগোশিয়েশনকে ভয় পাই, ভাবি যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায় বা যদি ডিলটা হাতছাড়া হয়ে যায়। ফলাফল, আমরা অর্ধেক জিতি বা পুরোটাই হারি। আজকের বই দ্য প্র্যাকটিক্যাল নেগোশিয়েশন হ্যান্ডবুক আমাদের শেখাবে কিভাবে ভয় না পেয়ে শান্তভাবে এবং আত্মবিশ্বাসের সাথে নেগোশিয়েট করতে হয়। এটি কোনো ট্রিক্স বা চালাকি নয়, এটি একটি স্ট্রাকচার্ড পদ্ধতি, খুবই একটা ফ্রেমওয়ার্ক বা একটা গঠন, স্ট্রাকচার মানে অবকাঠামোর ভিত্তি করে একটা পদ্ধতি। সহজে মনে বলতে পারলাম না কথাটা, বুঝে নিয়ে। অলরাইট, বই দ্য প্র্যাকটিক্যাল নেগোশিয়েশন হ্যান্ডবুক, বইটি লিখেছেন মেলিসা ডেভিস। মেলিসা ডেভিস একজন প্রফেশনাল নেগোশিয়েশন কোচ। তিনি গত 20 বছর ধরে বড় বড় কোম্পানি এবং সরকারি সংস্থাকে শিখিয়েছেন কিভাবে উইন উইন ডিল করতে হয়, অর্থাৎ উভয় পক্ষই যেন জিতে। ওকে, প্রথম অধ্যায়। দাবা খেলা দৌড় প্রতিযোগিতা নয়, চেস নট স্প্রিন্ট। নেগোসিয়েশন কোনো 100 মিটার দৌড় নয় যে শুরু করলেই শেষ করতে হবে। ভেরি গুড পয়েন্ট। এটি হলো দাবা খেলার মতো। আচ্ছা, প্রথম মিটিংয়েই ডিল ক্লোজ করার চেষ্টা করবেন না। বাট কিছু কিছু জায়গাতে আমরা আবার উল্টা কথাও দেখি, যে ডিল যত দ্রুত ক্লোজ করতে পারবেন তত ভালো, না হলে আপনার ক্লায়েন্ট বা প্রসপেক্ট সে তো এত ওয়ার্ম থাকবে না, তাই না? দেখি উনি কিভাবে ওনার যুক্তি উপস্থাপন করছেন। ওকে, প্রথম মিটিংয়ে ডিল ক্লোজ করার চেষ্টা করবেন না, এতে আপনি ভুল করবেন। বসের কাছে গিয়ে যদি বলেন আমার স্যালারি বাড়ান নইলে আমি থাকবো না, তবে আপনি হেরে গেলেন। লেখক বলছেন ধৈর্য, পেশেন্স হলো আসল কৌশল। প্রথম ধাপে শুধু তথ্য আদান প্রদান করুন, বুঝুন অপরপক্ষ কী চায়। আমেরিকা এবং চীন বাণিজ্য চুক্তির জন্য 13 বার বসেছিল। কেন? কারণ প্রতিবার নতুন তথ্য এসেছে। তাড়াহুড়ো করবেন না, স্লো এবং স্টিডি থাকুন। এক কথায় বললে নেগোশিয়েশন একটি প্রক্রিয়া, কোনো ইভেন্ট নয়, তাই প্রথম বলেই ছক্কা মারার চেষ্টা করবেন না। দ্বিতীয় অধ্যায়, লক্ষ্য ঠিক করুন, নো হোয়াট ইউ ওয়ান্ট। বেশিরভাগ মানুষ নেগোশিয়েশনে হারে কারণ তারা জানে না তারা আসলে কি চায়। আপনি স্যালারি বাড়াতে চান? কত বাড়াতে চান? যদি টাকা না বাড়ায় তবে অন্য কি সুবিধা, যেমন ছুটি বা বোনাস পেলে আপনি খুশি হবেন, সেগুলো ভাবুন। লেখক একটি ফর্মুলা দিয়েছেন, সেটা হলো আই ওয়ান্ট, তারপর গোল আমার লক্ষ্য, আন্ডার সার্টেন কন্ডিশনস মানে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে। তার মানে আমি এই লক্ষ্য চাই, এই লক্ষ্যে পৌঁছাতে চাই, তবে কিছু শর্ত সাপেক্ষে। যেমন আমি 4 দিনের কর্মসপ্তাহ চাই, অর্থাৎ 4 দিন আপনি কাজ করবেন এক সপ্তাহে। এখন তো 5 দিন করেন, 2 দিন ছুটি থাকে অনেক জায়গায়, তাহলে 5 দিনের জায়গায় 4 দিন করবেন, এটা হচ্ছে আপনার লক্ষ্য। তবে শর্ত হলো আমার স্যালারি কমবে না এবং আমি টার্গেট পূরণ করব। বাহ, আমি যদি বস হতাম, আমাকে যদি এটা সে বলতো কেউ, তাহলে হচ্ছে ডেফিনেটলি আমি এটা পজিটিভলি মানে চিন্তা করতাম একেবারে না করে দেওয়ার আগে, যে সে তো কাজ কম করবে বলছে না, সে তো কাজ ডেলিভারিটা তো ঠিকই থাকছে। ঠিক আছে, দেওয়াই যায়।
ওকে, তো এই শর্তগুলোই হলো আপনার খেলার মাঠ। আপনি যত বেশি শর্ত আপনার হাতে থাকবে, আপনি তত বেশি ফ্লেক্সিবল হতে পারবেন। আচ্ছা আচ্ছা, তার মানে শর্তগুলো আপনার হাতে আপনি রাখবেন, অর্থাৎ আগে চিন্তা ভাবনা করে বের করবেন যে কী কী শর্ত আমি দিতে পারি। অল রাইট, এক কথায় বললে প্রস্তুতি ছাড়া টেবিলে বসা মানেই হেরে যাওয়া। একটু আগে যেটা বললাম, আগে নিজের লক্ষ্য এবং শর্তগুলো লিখে ফেলুন। ভেরি গুড, ভেরি গুড। তার মানে আপনার আগে গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে, হ্যাঁ, যে আমি এটা বলতে যাচ্ছি, এটা হচ্ছে আমার লক্ষ্য এবং এই হচ্ছে আমার শর্ত। এবং ওই যে দাবা খেলার মতো, দাবার চাল যেমন বিশ্লেষণ করে না, যে আমি যদি আমার ক্যাসলটাকে এখানে দেই তাহলে ও ওটা ওইখানে দিতে পারে, আমার এটাকে ওইখানে দিলে ওইটা এখানে দিতে পারে, কিং কোথায় সরাবো, সরালে কীভাবে চেক দিবে, কীভাবে চেকমেট হবে, এই বিশ্লেষণগুলো আপনি এই ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন। আপনার দাবা খেলা জানতে হবে না, জাস্ট আপনার মুভ এবং আপনার বসের যে মুভ রিয়াকশন, হ্যাঁ, কেমন হইতে পারে, তিনি পাল্টা কি কথা বলতে পারে, সেগুলো আগ থেকে ভেবে প্রয়োজনে লিখে নিয়ে একটু সময় নিয়ে 1-2 দিনের প্রয়োজনে সময় দেন। ইটস টোটালি ওয়ার্থ ইট। নিয়ে আপনি ভাবুন। অলরাইট, নেক্সট অধ্যায়, রিয়্যাক্ট করবেন না, পজ নিন। নেগোসিয়েশনের টেবিলে কেউ যখন অদ্ভুত কোনো ডিম্যান্ড করে বা কম টাকা অফার করে, তখন আমাদের মাথায় রক্ত উঠে যায় বা আমরা রেগে যাই অনেক সময়, রাইট? আমরা সাথে সাথে তর্ক শুরু করি, এটা সবচেয়ে বড় ভুল। লেখক বলছেন রিয়্যাক্ট করবেন না, প্রতিক্রিয়া দেখাবেন না। কি করুন? পজ নিন, বলুন আপনার প্রস্তাবটা শুনলাম, আমাকে একটু ভাবতে হবে। রুম থেকে বের হয়ে যান, ঠান্ডা মাথায় ভাবুন। যখন আপনি ইমোশন কন্ট্রোল করেন তখন নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে। রাগ বা প্যানিক দিয়ে ভালো ডিল হয় না। এক কথায় বললে, তাৎক্ষণিক উত্তর দেবেন না, সময় নিন এবং ঠান্ডা মাথায় নিজের লক্ষ্যের দিকে ফোকাস করুন। অল রাইট, চতুর্থ অধ্যায়, নন কগনিটিভ স্কিল, রিড দ্য রুম। নেগোসিয়েশন শুধু লজিক বা যুক্তির খেলা নয়, এটি ইমোশনের খেলা। বসের মুড কেমন, ক্লায়েন্ট কি নার্ভাস, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে। তার মানে আপনি আপনার মুখ খোলার আগেই আপনি এর আগে তো আপনি গ্রাউন্ড ওয়ার্ক করে এসেছেন, কিছুটা হোমওয়ার্কের মতো, যে কি বলবেন, কোনভাবে এটা অ্যাপ্রোচ করবেন, হ্যাঁ, বস কি বলতে পারে, তার বিপরীতে আপনি কি বলবেন, এটা সেটা করে এসেছেন, ফাইন। বাট আপনার রুমটাও পড়তে হবে, অর্থাৎ আপনি যার সাথে ডিল করতে যাচ্ছেন, আপনার ক্লায়েন্ট হোক বা বস হোক, হুএভার দ্য পারসন ইজ, তার মুড কেমন আছে, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন আছে, সে কি নার্ভাস কিনা, এই বিষয়গুলো খেয়াল করা দরকার। একে বলা হয় নন কগনিটিভ স্কিলস বা সামাজিক বুদ্ধিমত্তা। ভালো নেগোশিয়েটররা অন্যের মনের অবস্থা বুঝতে পারে। কথা সত্য, তারা বোঝে কখন চাপ দিতে হবে আর কখন চুপ থাকতে হবে। একে বলা হয় ব্রিজিং বা সংযোগ তৈরি করা। একটু হাসি, একটু সহানুভূতি বা চুপ করে শোনা, এগুলোই অনেক সময় বড় বড় জটিলতা সমাধান করে দেয়। এক কথায় বললে, রোবটের মতো কথা না বলে মানুষের ইমোশন পড়ুন এবং কানেকশন তৈরি করুন। সুন্দর। এবং পঞ্চম অধ্যায়, অফার এবং ট্রেডিং, মেকিং দ্য অফার। সবশেষে আসে অফার দেওয়ার পালা। মনে রাখবেন, অফার কোনো দান খয়রাত না, এটি একটি বিনিময় বা এক্সচেঞ্জ। আপনি কিছু দিবেন, বিনিময়ে কিছু নেবেন। যদি বস বলেন তোমাকে এখন স্যালারি বাড়াতে পারবো না, আপনি বলুন ঠিক আছে, মেনে নিচ্ছি। মেনে নিলেন, বাট কথা শেষ হয় নাই। তবে বিনিময়ে আমাকে সপ্তাহে 1 দিন ওয়ার্ক ফ্রম হোম দিতে হবে। অর্থাৎ ঠিক আছে, স্যালারি বাড়ালে ঠিক আছে, কিন্তু আমাকে 1 দিন ওয়ার্ক ফ্রম হোম দিতে হবে, বাসায় বসে কাজ করতে চাই। এবং অবশ্যই ডেলিভারেবলস যেগুলো, সেগুলো ঠিক থাকবে। একে বলা হয় ট্রেডিং ভ্যালু, অর্থাৎ আপনি ভ্যালুকে ট্রেড করছেন। ওকে, কখনোই একতরফা ছাড় দেবেন না, সবসময় কিছু না কিছু বিনিময় করুন। বস বললেও হবে না, ওকে, বস বললে তোমাকে বাড়তি 1 ঘন্টা কাজ করতে হবে, হ্যাঁ ঠিক আছে বস, সবসময় এটা একতরফাভাবে ছাড় দিবেন না, মাঝে মাঝে একটু বিনিময় করুন বস, তাহলে ওটা একটু দিয়েন বা ওটা একটু বাড়ায় দিন বা ওটা একটু কিছু না কিছু নিন, এটা আপনার পাওনা, রাইট? আর শুধু যে পাওনার জন্য তা না, মানুষ তার নিজের অজান্তেই, বলতে গেলে সবার কথা না, হয়তো খুব 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 কম মানুষই এর বাইরে, বেশিরভাগ মানুষই আমরা বিষয়গুলো, আমাদের ব্লেসিংগুলোকে আমরা যেগুলা
পাচ্ছি আমাদের চারপাশে আছে, যেগুলো আমাদের হেল্প করছে, যেগুলোর উপর আমরা বেঁচে আছি, এই ব্লেসিংগুলোকে একসময় আমরা ফর গ্রান্টেড ভেবে নিই বা ভেবে ফেলি যে হ্যাঁ ঠিক আছে, এগুলো তো স্বাভাবিক, এটা তো হওয়ারই ছিল, করারই ছিল। যেমন ধরেন আপনি অক্সিজেন নিচ্ছেন, আমি নিচ্ছি, এটাকে ফর গ্রান্টেড হিসেবে নিয়েছি আমরা। অর্থাৎ আমরা প্রতিদিন এটা নিয়ে একটু চিন্তা করি না। এই যে অক্সিজেনটা নিচ্ছি, গাছ কি লাগিয়েছি লাইফে একটাও, বা লাগিয়ে কি কখনো যত্ন নিয়েছি, বা মানুষজন যে গাছ কেটে ফেলছে সেটা নিয়ে আমার কি কোনো ভূমিকা আছে কিনা, বা কিভাবে অক্সিজেনের ফ্লোটা পৃথিবীতে ঠিক রাখা যায়, রাইট? এই ব্যাপারটা নিয়ে কখনো ভেবেছেন? এই যে আপনি মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, তাই না, এগুলো যে হচ্ছে, মানুষ খাচ্ছে, এত এত মানুষ পৃথিবীতে প্রায় প্রতিদিন প্রায় নাকি 2 লাখ মানুষের মতো জন্ম হচ্ছে, যে পরিমাণ মানুষ বাড়ছে সেই পরিমাণ কি খাবারের পরিমাণ বাড়ছে কিনা, আমি কি কোনো ভূমিকা রাখতে পারছি কিনা, প্রত্যেকটা দিক আপনি যদি চিন্তা করেন, আপনার কাছের মানুষ, ফ্যামিলি, ভালোবাসা, বন্ধু, যারা আপনাকে ভালোবাসে, ভালো জানে, আপনার পাশে থাকে, তাদের কথা কি কখনো চিন্তা করেন বা ভাবছেন যে এই মানুষটা না থাকলে আমার কতটা কষ্ট হতো, বা এই মানুষটা এই কাজটা না করে দিলে আমার এটা কতটা পেইনফুল হতো? এই যে চিন্তা করা, এই চিন্তা করাটাই হচ্ছে আপনার প্রয়োজন। এগুলো যখন আপনি চিন্তা করতে ভুলে যাবেন, তখন বুঝবেন আপনি এগুলো অটোমেটিক আপনার নিজের অজান্তে ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নিয়েছেন। মানে হ্যাঁ ঠিক আছে, অক্সিজেন, হ্যাঁ ঠিক আছে, তো অক্সিজেন কি, অক্সিজেন তো আছেই, তো আবার আবার এটা নিয়ে এত মাথা ব্যথার কি? কোনো কিছু ফর গ্রান্টেড হিসেবে নেওয়া উচিত না, রাইট? আমরা এত জোরে ছুটছি যাতে করে আমাদের এগুলো ভাবার সময় আমরা পাই না, কিন্তু ভাবা উচিত। তাই আপনার গতিটা একটু স্লো করে দিয়ে এগুলো একটু ভাবুন, রাইট? আপনার ক্যারিয়ার নিয়ে ছুটছেন, ভালো কথা, কিন্তু ভাবনার জন্য কিছুটা সময় রাখুন। আর আল্লাহ কিন্তু কোরআনে ভাবার কথা বলেছেন, এনকারেজ করেছেন যে তোমরা কি দেখো না, তোমরা কি ভাবো না, তোমরা কি চিন্তা করো না? সো ভাবনার মধ্যে অনেক 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 বড় কিছু নিহিত থাকে। তো যাই হোক, এই যে আপনি বস যখন আপনার বলল যে ঠিক আছে তোমাকে 1 ঘন্টা বেশি কাজ করতে হবে, এটা সবসময় যে আপনি মেনে নেবেন তা না। মেনে নিলে বস একসময় তার অজান্তেই এটাকে ফর গ্রান্টেড হিসেবে মেনে নিতে পারে, ভাবতে পারে যে হয়তো বললেই কাজ করবে। বাট আপনিও যে একজন মানুষ, আপনারও যে একটা লাইফ আছে, আপনারও যে একটা এক্সপেকটেশন থাকতে পারে, এটা হয়তো বস হয়তো ভুলে যাবে, মানুষ হিসেবে ভুলে যাবে। বস হিসেবে যে ভুলবে তা না। ওই যে বললাম, সাধারণ মানুষ, আমাদের চরিত্রটাই এরকম। তাই আপনি আপনার জায়গা থেকে যেটা ডিজার্ভ করেন, যেটা আপনার নিড না কিন্তু আপনি ডিজার্ভ করেন, এরকম কিছু আপনি চেয়ে নেবেন। ওকে? তাই কখনো একতরফা ছাড় দিবেন না। সব কিছুই সবসময় বা বেশিরভাগ ক্ষেত্রে কিছু না কিছু জিনিস বিনিময় করুন। এখান থেকে আমরা জানলাম যে শুধু হ্যাঁ বা না বলবেন না, বলুন যদি তুমি এটা দাও তবে আমি ওটা দেব। এক্সচেঞ্জ। ওকে? তো এই ছিল আজকের বই। আমরা শেষ করব মূল পয়েন্টগুলো আরেকবার পড়ার মাধ্যমে। ওকে? দ্য প্র্যাকটিক্যাল নেগোসিয়েশন হ্যান্ডবুক আমাদের শেখায় যে নেগোসিয়েশন মানেই ঝগড়া নয়, এটি একটি স্মার্ট কমিউনিকেশন। প্রথম পয়েন্ট হলো তাড়াহুড়ো করা যাবে না, আপনি সময় নেবেন এবং ধাপে ধাপে এগোবেন। দ্বিতীয়টা, লক্ষ্য স্থির করুন, আপনি কী চান এবং কী শর্তে চান তা ক্লিয়ার রাখুন। তৃতীয়টা, পজ নিন, ইমোশনাল হয়ে সাথে সাথে উত্তর দেবেন না। এবং চতুর্থটা, বিনিময় করুন, ছাড় দেওয়ার সময় অবশ্যই কিছু বিনিময়ে কিছু চেয়ে নিন। তো এই ছিল আজকের বই, দ্য প্র্যাকটিক্যাল নেগোসিয়েশন হ্যান্ডবুক। আচ্ছা, বইটি লিখেছেন মেলিসা ডেভিস। ভালো থাকুন, দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের বইতে।